নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে 18 দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করা হলো শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দপ্তরে। ফসলের জমিতে সবজির বদলে মরশুমি ফুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সিসিটিভি ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বাগডোগরা স্টেশন মোড় এলাকায়। দুঃসাহসিক চুরি। মাঙ্কি ক্যাপ পরে সিসিটিভি ভেঙে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। দোকানের জানালা ভেঙে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে চম্পট দিল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বাগডোগরা স্টেশন মোড়ের একটি বাসনের দোকানে। জানা গিয়েছে, দোকানে থাকা কাঁসা পিতল থেকে শুরু করে স্টিল ও প্লাস্টিকের বাসনপত্র নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। ওই দোকানের মালিক ধীমান আইচ জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার সকালে দোকান খুলতেই দেখেন দোকানের জানালা ভাঙা। দোকানে থাকা বাসনপত্র ও নানান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে কোনো এক দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারা যায়, এক দুষ্কৃতী দোকানে ঢুকে লক্ষাধিক টাকার বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে বাগডোগরা থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। কি হয়েছিল? তোমার হয়েছিল চুরি হয়েছিল আমার দোকানে। কি কি চুরি হলো? তোমার কাঁসা পিতল, তামা, স্টিল, অ্যালুমিনিয়াম, তো প্লাস্টিকের মাল। কবে কবে ঘটনা? কালকে রাত্রে, মানে তোমার 3:30টার সময় চোর তোমার জানলা ভেঙে ঢুকছে। জানলা ভাঙছে, তারপর দরজা ভাঙছে পিছনের, ভেঙে তারপরে দোকানে করছে। এই ধরনের ঘটনা এর আগে হয়েছিল? হ্যাঁ, এর আগেও হয়েছে। এর আগেও চুরি হয়েছে? হ্যাঁ। যে সিসিটিভি তো লাগানো রয়েছে দোকানে, হ্যাঁ, এটা কি শনাক্ত করা গেছে? শনাক্ত করা হ্যাঁ, ধরা পড়ে গেছে। মানে তোমার টুপি পরেছিল, মাঙ্গি টুপি পরা ছিল। পুলিশ দেখছে? পুলিশ, হ্যাঁ, পুলিশও দেখছে। পুলিশ সবাই আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। কত টাকার আনুমানিক? তোমার 1 থেকে 1.5 লাখ টাকার মাল চুরি হয়েছে। বাসনপত্র তোমার গ্যাসের আইটেমও আছে। আমার নাম রিকি আইচ, ভালো নাম ধীমান আইচ। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে বিক্ষোভ কর্মসূচি এলআইসি ডিভিশন অফিসে। এলআইসি ডিভিশন অফিসে কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে এবং এলআইসির এফডিআই 100% করার প্রতিবাদে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। তারা জানান, এই বাজেটের ফলে সাধারণ মানুষের কোনো উপকার হয়নি। এই বাজেটের ফলে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে। আজ এলআইসি দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশো মানুষ যোগদান করেন। বাজেট আছে, এই বাজেটের যে ভয়ঙ্কর বিষয়গুলো আছে আমরা দেখছি, যে বলা হচ্ছে যে মধ্যবিত্তদের 1 লক্ষ কোটি টাকা কর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আমরা যদি হিসাব করে দেখি গত 10-11 বছর ধরে এই কর ছাড় দেওয়ার বিষয়ে কোনো সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবং এই 10-11 বছরে মধ্যবিত্তের কাছ থেকে যারা ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স দেয় তাদের থেকে 54 লক্ষ কোটি টাকা আদায় করেছে। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, গত 2 বছর ধরে দেখা যাচ্ছে, স্বাধীনতার পরে কোনোদিন দেখা যায়নি যে কর্পোরেট কর, সেই কর্পোরেট করের যে মোট পরিমাণ তার চাইতে দেশের সাধারণ মানুষের ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স সেই পরিমাণ বেড়ে গেছে। মানে কর্পোরেটদের ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে, মধ্যবিত্তকে ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে না, সাধারণ মানুষের হাতে পার্চেসিং পাওয়ার বৃদ্ধি করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে যে অর্থনৈতিক নীতি চলছে, সেই অর্থনৈতিক নীতি যেটা প্রতিফলিত হয়েছে বাজেটে, তার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি কিন্তু কোনো উন্নতি বিধানের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ফলত আমরা যে সেক্টরে কাজ করি, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বিমা, সাধারণ মানুষের জীবন বিমার পরিষেবা দেয়, সাধারণ মানুষের হাতে যদি বিনিয়োগ করার মতো অর্থ না থাকে তাহলে স্বভাবতই জীবন বিমার প্রসার সেটা ব্যাহত হবে। সুতরাং আমরা মনে করি যে এই যে বাজেট, সেই বাজেটের টোটালটাই হচ্ছে জনবিরোধী। এবং পাশাপাশি আমাদের যে বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ প্রস্তাব রাখা হয়েছে, আমরা এর বিরোধিতা করছি। এই প্রস্তাব প্রত্যাহার করার জন্য দাবি করছি এবং আমরা বলছি, যদি এটা আইনে পরিণত হয় তাহলে সারা ভারত বিমা কর্মচারী সমিতি যেদিন এই বিল পাস হবে, তারপর গোটা দেশ জুড়ে বিমা কর্মচারীরা ওয়াকআউট ধর্মঘটের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ ব্যক্ত করবেন। আজকে গেট সভার মধ্য দিয়ে সেই বার্তাটাই আমরা
আমাদের সদস্য এবং সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছি। নাম? আমার নাম সৈকত চৌধুরী, আমি বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের তরফে শিলিগুড়ি মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশন। ভূমিপুত্র স্বীকৃতির দাবিতে ফের একবার সরব পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদ। মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদানের মধ্যে দিয়ে ভূমিপুত্রের স্বীকৃতির দাবি জানালো পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদ দার্জিলিং জেলা কমিটি। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি মাল্লাগুড়িতে পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের দার্জিলিং জেলা কমিটির সদস্যরা জমায়েত হয়ে এক র্যালির মধ্যে দিয়ে শিলিগুড়ি এসডিও অফিসে এসে পৌঁছায় এবং সেখানে নস্য শেখ জনজাতিকে ভূমিপুত্র স্বীকৃতি সহ বেশ কিছু দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় শিলিগুড়ি মহকুমা শাসককে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান সহ অন্যান্যরা। নস্য শেখ জনজাতিকে ভূমিপুত্রের স্বীকৃতির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান জানান, তাদের অবিলম্বে ভূমিপুত্রের স্বীকৃতি দিতে হবে রাজ্য সরকারকে। এছাড়াও বাকি দাবি দাওয়াগুলো দ্রুত মেনে নিতে হবে, তা না হলে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে। আজকে আমরা এখানে আমাদের ভূমিপুত্রের জন্য এসেছি। এখানে আমাদের ভূমিপুত্র আমরা যখন আসামে দেখি আমাদের জাতিকে আমরা বিজেপি রুল স্টেট, ওখানে ভূমিপুত্র একটা স্বীকৃতি দিয়েছে, তো আমরা কেন পাবো না? আমরা নস্য শেখ, আমাদের কৃষ্টি কালচার একটাই, তো আমরা ভূমিপুত্র কেন পাবো না? আমাদের ডিমান্ড খালি এটা না, আমাদের ডিমান্ড যেটা মাইনরিটি যে এরিয়াজ আছে ওখানে আমরা ইংলিশ মিডিয়াম রেকগনাইজ স্কুল আমরা ডিমান্ড করতেছি, যা কি আমাদের যে নস্য শেখ কমিউনিটি আছে ওই নস্য শেখ কমিউনিটি আমরা এডুকেটেড হতে পারবো, ওইটা ডিমান্ড আমাদের। স্যার কিছু বলতে? শীতের আমেজ কমলেও বাড়ছে গাঁদা ফুলের চাহিদা। উত্তরবঙ্গের বেশ কিছু কৃষি জমি এখন দখল নিয়েছে গাঁদা ফুল চাষে। এতদিন উত্তরবঙ্গে ফুল আমদানি হতো বাইরের জেলা থেকে, তবে এখন হয়তো মিটবে এই চাহিদা। একদিকে ফসল চাষ করে যখন হতাশ হচ্ছেন কৃষকের একাংশ, ঠিক তখনই খানিকটা হলেও লাভের মুখ দেখছেন গাঁদা ফুল চাষ করে। তাই এখন এই গ্রামের বেশ কিছু এলাকা ছেয়েছে হরেক ফসলের বদলে হরেক রকম ফুলে। ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ গ্রামাঞ্চল শাকসবজি চাষে যথেষ্ট অর্থকারী হিসেবে সুপরিচিত, কিন্তু সেই শাকসবজির জমিতে হঠাৎই চোখে পড়ছে সারি সারি ফুলের গাছ। বিঘা বিঘা জমিতে চাষ হয়েছে রং বেরঙের গাঁদা ফুলের। ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পাঠ এলাকা। রাস্তার দুধারে বিভিন্ন শাকসবজি ফলনের মাঝে দেখা মিলছে এই ফুল চাষের। শাকসবজির তুলনায় ফুল চাষে লাভ অনেকটাই বেশি বলে দাবি কৃষকদের। এখন বিয়ের মরশুম থাকায় ফুলের চাহিদাও বেশ ভালো। এবছর অক্টোবর মাসে পুজোর সময় ফুলের দাম ছিল 600 টাকা 20টি চেনের। সেই ফুলের দাম এখন খানিকটা বেড়েছে, তাই ফসলের চেয়ে ফুলেই লাভের মুখ দেখছে কৃষকেরা। মূলত এই জমিগুলিতে বছরের অন্যান্য সময় ফসল চাষ হয় বলতে ঢ্যাঁড়স, বিনস, ধান ইত্যাদি, আর বর্ষার শেষ দিক থেকে শুরু হয় এই ফুলের চাষ। আপাতত ফসলের জমিতে ফুলের শোভাতেই মিলছে অর্থের যোগান, তাই মুখে হাসি কৃষকদের। কি চাষ করছেন আপনারা? গাঁদা ফুল চাষ। গাঁদা ফুল কত ধরনের ফুল আছে এখানে? 3, 4, 5 এরকম বিভিন্ন ধরনের ফুল আছে। এই ফুল সবজি চাষ লাভ বেশি না ফুল চাষে বেশি লাভ হয়? ফুলেই তো লাভ আছে, কিন্তু এখন একটু ডাউন বাজার যাচ্ছে। এখন আগে লাভ ছিল, মানে বিয়ের সিজন হলে লাভ বেশি। কত করে কেজি এই ফুল? 200 টাকা। 200 টাকা কেজি। বালতি হিসাবে বিক্রি হতো? হ্যাঁ, বালতি 200 আছে, 100 আছে বালতি। আর কতদিন থাকবে এই ফুল? 4-5 মাস থাকবেই। 4-5 মাস। খরচ কেমন হয়? ভালোই খরচ হয়, মোটামুটি বিঘা প্রতি ভালোই। কি নাম বললেন আপনার? টুম্পা সিং রায়। এই আলু বেগুন চাষের থেকে কি ফুল চাষে লাভ বেশি? লাভ বেশি। কি চাষের থেকে? এই ফুল চাষে লাভ বেশি অন্যান্য সবজির থেকে? সবজি থেকে। কত বছর ধরে চাষাবাদ করছেন আপনি? আমরা তো ভাই অনেক দিন থেকে আবাদ করে, আমরা এই 3 বছর থেকে আবাদ করতেছি। মানে সবজি চাষের থেকে লাভ বেশি? লাভ বেশি। কত করে কেজি যায় এই ফুল? মোটামুটি ফার্স্ট টাইমে 200 টাকা কেজি। হ্যাঁ, গাঁদা ফুল। গাঁদা ফুল। তারপরে একটু সস্তা হলে 100 টাকা, মানে কেজি হিসাবে কেজি হিসেবে। কোন বাজারে যায় এই ফুল? ধূপগুড়ি যায়, গড়কাটা যায়, বিক্রি হয়।
এই তো ছেলে গেছে, ছেলে এখন আসেনি তো। কি নাম আপনার? আমার নাম প্রমল রায়। কোন এলাকা এটা? হ্যাঁ, কোন এলাকা? নিরঞ্জনপাট। এই এলাকায় কি আপনারা একাই চাষ করেন আর না না, একাই চাষ করি। কত বিঘা জমিতে চাষ করেন আপনারা? এই তো এইটুকুই যা। 1 বিঘা? হ্যাঁ, আমরা 1 বিঘা লাগাইছি, ভাইটা লাগাইছে 2 বিঘা, তারপরে ভাইটা লাগাইছে 1 বিঘা। কি নাম বললেন আপনার? প্রমল রায়। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত হচ্ছে সূর্য পুজো। আজকের এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের শারদাপল্লী এলাকার। এই পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে। প্রতি বছরই বিভিন্ন এলাকায় এই সময় এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। সাধারণত মহিলারাই সূর্য পুজোয় অংশগ্রহণ করেন। কোনো একজনের বাড়িতে সকলে সমবেত হয়ে এই পুজোর আয়োজন করা হয়। এলাকার বর্ষিয়ান বাসিন্দা দিলীপ মণ্ডল জানালেন, সরস্বতী পুজো যেমন করা হয় পঞ্চমীতে, তার ঠিক পরেই ষষ্ঠীতে অনুষ্ঠিত হয় সূর্য পুজো। 2 দিন ধরে চলে এই পুজো। ফলমূলের পাশাপাশি চিনি এবং দুধ দিয়ে তৈরি করা প্রসাদ এই পুজোতে লাগে। সকালে সূর্য ওঠার আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে যেমন পুজো শুরু হয়, পুজো চলে সূর্য ওঠা পর্যন্ত। তেমনি আবার বিকেলে সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা আগে থেকে পুজোর শুভারম্ভ হয় বলে জানান তিনি। এই সূর্য পুজোটা যেমন আমরা ছট পুজো দেখতে পাই, এটা সাধারণত হচ্ছিল শ্যামা পূজার পরে যে ষষ্ঠী, সেই ষষ্ঠীটাকে ধরে করে আমাদের এই সূর্য পূজাটাকে করা হয় হচ্ছিল সরস্বতী পূজার পরে যে ষষ্ঠী, পঞ্চমীতে সরস্বতী পূজা, পঞ্চমী ছেড়ে গেলে যে ষষ্ঠী লেগে গেলে পরে এই পুজোটা শুরু করা হয়। 2 দিন ধরে চলে এই পুজো। বলছি হ্যাঁ, মোটামুটি এলাকার সবাই বলা যাবে না, যার যার ইচ্ছা হয় পুজো করতে সে আসে করে, কোনো বাধা নেই আর কি। এটা এই পুজোটা হচ্ছিল ওপার বাংলা থেকে আমাদের বাড়িতে হয়ে আসে। এটা মানে বংশ পরম্পরা। সাধারণত এই পুজোতে ফলমূল যেটা পুজোতে লাগে সেটা রয়েছে, এছাড়া যেটা থাকে সেটা হচ্ছিল এই ইয়ের তৈরি দুধ আর আপনার চিনির তৈরি লম্বা মঠ বলা হয়, আবার অনেকে ওটাকে শিঙা বলে, এই শিঙ্গা বা মঠ এইটা, তারপরে চিনির খেলনা, পদ্মা, এই সমস্ত জিনিসগুলো এই পুজোতে লাগে। সূর্য সকালবেলা সূর্য ওঠার আধ ঘন্টা 1 ঘন্টা আগের থেকে শুরু হয়, সূর্য ওঠার পরে শেষ হয় একবার, আবার সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা আগের থেকে শুরু হয়, তারপরে ঠিক। যতটা। কি নাম আপনার? আমার নাম দিলীপ মণ্ডল। ইলিশের চাহিদা রয়েছে প্রচুর, কিন্তু দাম আকাশ ছোঁয়া হওয়ায় ইলিশের স্বাদ নিতে পারছেন না ইলিশ প্রিয় বাঙালিরা। ইলিশের চাহিদা জলপাইগুড়ির বিভিন্ন মাছ বাজারগুলিতে বেড়েছে। বর্তমানে ইলিশের চাহিদা থাকলেও ইলিশের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি ইলিশ বাজারে 1200 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা অনেকটাই বেশি দাম বলে জানাচ্ছেন ক্রেতারা। বর্তমানে বড় আকৃতির ইলিশ বাজারে বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা কেজি দরে। তবে বিক্রেতারা বলছেন ইলিশের দাম কিছুটা বেড়েছে। বর্তমানে এই সমস্ত ইলিশগুলি ডায়মন্ড হারবার থেকে আসছে। এই ইলিশগুলো নিজেদের দেশের বিভিন্ন স্থান থেকে জলপাইগুড়ির বাজারে আসছে, বিক্রি হচ্ছে, চাহিদাও রয়েছে অনেকটাই, কিন্তু কিছুটা হলেও দাম বেশি রয়েছে, তাই ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ক্রেতারা জানান ইলিশের চাহিদা থাকলেও দাম রয়েছে অনেকটাই, এক প্রকার বাধ্য হয়েই অল্প কিনতে হচ্ছে। তবে জলপাইগুড়ির বাইরে থেকে আসা ইলিশের চাহিদা বাংলাদেশের ইলিশের থেকে নিজেদের জায়গার ইলিশই মানুষ বেশি পছন্দ করছেন। মানে এখন দামে কেমন দেখছি? দাম তো বেশি। হ্যাঁ, দাম কত টাকা করে কেজি? এখন আমি 1200 টাকা। মানে এই দামটা কি আশা করা যায়? এই দাম কি আশা করা যায় 1200 টাকা? এখন 1000 টাকা করে পেলে ভালো হতো।
এই মরশুমে কেমন দেখছেন? শীত তো পড়ে গেছে, না চলছে, আমদানি একটু কম, দামটা একটু বেশি, কিন্তু চলছে, খাচ্ছে পাবে। কোথাকার ইলিশ? এগুলো সব ডায়মন্ড হারবার। বাংলাদেশ বন্ধ? বাংলাদেশের ইলিশ বাংলাদেশের আর আসছে না। আমাদের পুজোর সময় এসেছিল, তারপরে আর বাংলাদেশের ইলিশ ঢুকছে না। এই যে ডায়মন্ড হারবারে ইলিশ কতটা মানুষের চাহিদা রয়েছে? ভালো, খুব ভালো। আমাদের এখানকার ইলিশই লোকে এখন বেশি পছন্দ, কারণ দামের সাথে সামঞ্জস্য রেখে সবাইকে চলতে হচ্ছে। আর আমাদের এখানকার ইলিশের দামটা যেটা, সেটা মেজারমেন্টের মধ্যে। ইলিশের কি চাহিদা বেড়েছে? ইলিশের চাহিদা আছে, কম বেশ সারা বছরই আছে। আর এখন আছে, যারা খাবার তারা ঠিকই খাচ্ছে, মানে যারা ইলিশ ভালোবাসে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রাজগঞ্জে 18 দফা দাবিতে ডেপুটেশন প্রদান ও বিক্ষোভ কর্মসূচি অঙ্গনওয়াড়ি কর্মীদের। 18 দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন প্রদান করল অঙ্গনওয়াড়ি কর্মীরা। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। রাজগঞ্জ ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 300 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বিক্ষোভে অংশগ্রহণ করেন। এদিন উন্নত রাজ্যের ন্যায় অনারিয়াম, অ্যাডিশনাল অনারিয়াম প্রদান, সুসংহত শিশু বিকাশ প্রকল্পে জাতীয় শিক্ষা আইন চালু, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি স্বীকৃতি, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পোষণের কাজে সরকারি আদেশনামা ও মোবাইল ফোন দেওয়া সহ মোট 18 দফা দাবি জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিক্ষোভ দেখানোর পর রাজগঞ্জের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন তারা। এই যে বাজেট গেল, এই বাজেটে আমাদেরকে বঞ্চিত করেছে। আজকে 50 বছর প্রায় অতিক্রান্ত, আমরা দিনে দিনে আমাদের কাজের বোঝা বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে কাজগুলো, কিন্তু আমাদের সেভাবে অনারিয়াম বৃদ্ধি করা হচ্ছে না। তারপর পোষণ অ্যাপসের জন্য যে মোবাইল ফোনটা, সেটাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দেয়নি। প্রায় 4 বছর ধরে আমাদেরকে জোর করে ভয় দেখিয়ে কাজ করানো হচ্ছে। এখন আবার নতুন একটা অর্ডার কপি বের করা হয়েছে যে যারা পোষণের কাজ করছে না, মানে আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি। গত 2023-এর অক্টোবর মাসের 1 তারিখ থেকে আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি। সেই ডিজিটাল স্ট্রাইক চলাকালীন আজকে প্রায় 15 মাস আমরা অতিক্রান্ত, তবু আমরা এখনও ফোনটা পাইনি। তো এখন একটা চাপ দেওয়া হচ্ছে যে যদি যারা আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি তারা যদি পোষণের কাজটা মোবাইল ফোনে না করি, তাহলে আগামী দিনে আমাদেরকে বিল দেওয়া হবে না। মানে আমরা যে টাকাটা খরচ করি বাচ্চাদের পুষ্টির জন্য, সেই টাকাটা আমরা খরচ করার পর সেই টাকাটাও আমরা পাবো না, বা আমাদের আগামী দিনে অনারিয়ামও বন্ধ হতে পারে। তো আমাদের এটাই প্রশ্ন যে আজকে যেখানে আমরা ফোন পাইনি, সেখানে আমরা কী দিয়ে কাজটা করব? যেটা দিয়ে কাজটা করতে হবে সেটাই এখনো পর্যন্ত আমাদের রাজ্য সরকার দিতে পারেনি, তাহলে আমরা সেই কাজটা করব কি করে? আমরা অনেকে আছি যারা স্বামীর ফোন বা বাচ্চার ফোন দিয়ে কাজ করছি, এখন বলছে যে সেন্টারে বসে আমাদেরকে কাজটা করতে হবে, তাহলে সেই সময় আমরা ফোনটা কোথা থেকে পাবো? তো এই পরিস্থিতিতে আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। তো আমরা এই ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে ওপর মহল পর্যন্ত আমাদের এই বার্তাগুলো পৌঁছাতে চাই। আমি মৌসুমী ঘোষ, পশ্চিমবঙ্গ আঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। স্ত্রী ও নিজের কন্যা সন্তানকে খুনের অভিযোগে আসামিকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত। 18 মাসের কন্যা সন্তান ও স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। প্রায় 1 বছরের মাথায় আজ অভিযুক্ত স্বামী লাল সিং ওরাওকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করল জেলা আদালত। এছাড়া অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তাকে আরও 1 বছরের সাজা ঘোষণা করা হলো। নাগরাকাটার লুকসান চা বাগানে 2023 সালের 27শে মার্চের ঘটনা। পুলিশের তদন্তে উঠে এসেছে টাকা পয়সা নিয়ে পারিবারিক সমস্যা ছিল, আর এর জেরেই গভীর রাতে কুড়ুল দিয়ে লাল সিং তার স্ত্রী সখী ওরাও ও 18 মাসের কন্যা সন্তান মমতা ওরাওকে খুন করে বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এতদিন অভিযুক্ত জেল হেফাজতেই ছিলেন। এদিন মামলাটি জেলা আদালতের তৃতীয় কোর্টে উঠেছিল। সহকারী সরকারি আইনজীবী পিন্টু কুমার দেব এই তথ্য দিয়ে জানান, এই মামলায় মোট 13 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক। নিজেই ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল আসামি, এই কারণে আরো 1 বছরের সাজা ঘোষণা করেন বিচারক। তবে অভিযুক্ত হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন। প্রবাবলি এটা 27/3/2023 ঘটনা। সেই নাগরাঘাটা থানার আন্ডারে নাগরাঘাটা টি গার্ডেনে লাল সিং ওরাও বলে একজন ব্যক্তি, সে ওই দিন রাতে তার ওয়াইফ এবং তার মাইনর গার্লকে মার্ডার করে কুড়াল দিয়ে, এবং তারপরে একটা কেস হয়, এবং সেই কেসটা হওয়ার পরে খুব শর্টলি এটা ইনভেস্টিগেশন করে চার্জশিট দেয় উইথ দ্য পারমিশন অফ সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং এই 22/12-তে এটা চার্জ হয় এবং চার্জ হওয়ার পরে উইদিন 22 দিনের মাথায় এটা ট্রায়াল কনক্লুড হয়ে এটা আজকে এটা ফাঁসির অর্ডার হলো। না, দেয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস অলসো, লট অফ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস, এবং বাড়ির বলতে নিজের দাদা দিয়েছে, নিজের শাশুড়ি দিয়েছে, নিজের কাকা দিয়েছে, নিজের দিদি দিয়েছে। প্রত্যক্ষদর্শী না, এটা লাস্টিং টুগেদারের কেস, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা খুব স্ট্রং। ইন্ডিয়ান এভিডেন্সে একটা 106-এ ওই কাস্টোডিয়ান ওই ঘরে ছিল। এটা ডিফেন্স থেকে কোনো কিছু প্রমাণ করতে পারেনি যে আদার্স কেউ এটা করেছে। আজকে জাজমেন্ট হলো, ওকে ফাঁসি হলো, 302 ওকে ফাঁসি দিল, আর 309 ওকে 1 বছরের কারাদণ্ড হলো, সশ্রম কারাদণ্ড। ওর নাম হচ্ছে লাল সিং ওরাও, ওর বয়স নিয়ার অ্যাবাউট 38 ইয়ার্স হবে। পিছনে কারণ হচ্ছে, এর পিছনে কারণটা যেটা ছিল সেটা হচ্ছে যে ও অসামাজিক কাজ করতো এবং ও নিজে কোনো ইনকাম করতো না, এবং ও এই টাকা পয়সাগুলো সখী ওরা ওয়াজ দ্য পার্মানেন্ট লেবার অফ দ্য গার্ডেন, ও সখী ওরের কাছ থেকে টাকা নিত, এবং ওই ডেট অফ ইনসিডেন্ট এই টাকা পয়সা নিয়ে অশান্তি হয় সন্ধ্যাবেলা থেকেই, এবং সখী ওরাও বলে যে তোমাকে আমি কোনো টাকা পয়সা দেবো না, স্ত্রী বলে যে আমি কোনো টাকা পয়সা দেবো না। তখনই ও প্ল্যান করে যে একে মেরে ফেলবো, তখনই ও প্ল্যান করে। কিন্তু সখী এটা ওর মা বুদ্ধি ওরা ওকে বলেছিল সাথে সাথে যে আজ ভি এসা কিয়া হয়, কিন্তু এটা মানে কেউ ভাবতে পারেনি যে ও রাতের বেলা এটা খুন করে ফেলবে, এবং বাচ্চাকে শুদ্ধ। এবং শুধু তাই নয়, ও দুজনকে খুন করেছে, খুন করে ও একটা ছুরি দিয়ে ও নিজেকেও স্ট্যাব করেছে, স্ট্যাব করে অ্যাট দ্য স্পট ও কুড়াল আর ছুরি নিয়ে দাঁড়িয়েছিল। তখন ওর দাদা পান্নালাল ওরাও প্রথমে গোঙানির আওয়াজ শুনে হি হ্যাড দ্য নয়েজ অফ গ্যাগিং অ্যান্ড কেম টু দ্য স্পট, এবং সে তখন ওখান থেকে ভয় পেয়ে চলে যায়। 3 দিন পর বিয়ে, কিন্তু তার আগে আলু খেতে জল দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ধূপগুড়ি মহকুমার পূর্ব মল্লিক পাড়ার ঘটনা। মৃত যুবকের নাম রাজু হোসেন, বয়স 23 বছর। সোমবার দুপুরে নিজেদের আলু খেতে পাম্পের সাহায্যে জল দিতে যায় রাজু। সে সময় আচমকা পাম্পের বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জমিতে পড়ে যায় সে। তাকে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজু হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার রাজুর বিয়ে, নেমন্ত্রণ করাও শেষ, কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে। আলুতে জল দিতে গিয়ে মোটরের সঙ্গে তার জয়েন দিতে গিয়ে আলু ক্ষেতের মধ্যে পড়েছিল কি? হ্যাঁ, আচ্ছা, তার বিয়ে কতদিন পর? 3 দিন পরে বিয়ে। নিমন্ত্রণ করা শেষ? হ্যাঁ, শেষ সব। 3 দিন পর বিয়ে। কি নাম? রাজু হোসেন। কোথায় বাড়ি? আপনি কি হন? আমি ওর মামা। আপনার নাম? হাজার হাজার ছোট বড় মাছ ভেসে উঠছে তিস্তা নদীতে। মনে করা হচ্ছে বিষক্রিয়ার ফলে এমন ঘটনা। এলাকায় চাঞ্চল্য। বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠছে দেখে এই মাছ সংগ্রহ করার জন্য এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। এদিন সকালে বিষয়টি টের পেয়ে ব্যাগ হাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
নদীতে ভেসে ওঠা প্রচুর মাছ সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন তারা। তিস্তা নদীর ধারে গিয়ে দেখা যায় এদিক ওদিক প্রচুর মরা মাছ ভেসে উঠেছে। সেই মাছ ধরে নিয়ে যাচ্ছেন এলাকার কয়েকশো মানুষ। তারা অভিযোগ করে জানান নদীর জলে সম্ভবত বিষ মেশানো হয়েছে। তিস্তা নদীতে বিষ দিয়ে মাছ মারার ফলে বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী। অনেক মানুষ ছুটে ছুটে আসছে মাছ ধরতে, কি বিষয় আসলে শুনলেন বা দেখলেন? এই বিষয় হচ্ছে হলো এই যে নদীতে বিষ দিছে, বিষ দিয়ে মাছ মারা ফেলেছে, এর জন্য লোকজন মাছ ধরতে আসছে। বিষ দিছে মানে এত বড় নদীতে বিষ? হ্যাঁ, গেটটা আটকা দিয়েছে, জল কমে গেছিল, এই কারণে জেলেরা বিষ দিয়ে দিছে। কোথায় হতে পারে এটা? এই সামনের থেকে বিষ দিয়ে দিছে। এরপরে সব মাছ মারা যাচ্ছে? হ্যাঁ, মারা যাচ্ছে, যে ভেসে ভেসে উঠতেছে, ধরতেছে, লোকজন খাচ্ছে। বড় বড় তো মাছ আছে? হ্যাঁ, বড় বড় মাছ হয়েছে, বিশেষ করে আস্তে আস্তে ও মারা যাচ্ছে আর কি। এটা কি হওয়া উচিত মনে হয়? না, এটা হওয়া উচিত না, বিষ-তেল দেওয়া উচিত না নদীতে। কি নাম আপনার দাদা? আমার নাম চৈতন্য রায়। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সাত সকালে বাদরের উপদ্রব পাতকাটা কলোনি এলাকায়, চরম সমস্যায় বাসিন্দারা। এই ধরনের ঘটনা এখন নিত্যদিনের বলে অভিযোগ। সাত সকালে পাতকাটা কলোনি এলাকায় মানুষের ঘরে ঢুকে খাবার নিয়ে পালালো বাদরের দল। সরস্বতী পুজো শেষ হতেই পুজোর মণ্ডপে হামলা বাদরের দলের। সমস্ত জিনিসপত্র নষ্ট করে খাওয়া দাওয়াতে ব্যস্ত বাদর বাহিনী, আর এতেই অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। বন দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সকলেই। সাত সকালে বাদরের উৎপাতে পাতকাটা কলোনির বাসিন্দারা পড়েছেন চরম সমস্যায়। বাদরের উৎপাতে বাসিন্দাদের মনে বাড়ছে ক্ষোভ। কোথায়? মেলা বান্দর এসে গেছে। হ্যাঁ, মেলা বান্দর। অসুবিধা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, হাড়ির ভাত টাত খায় নিচ্ছে। কি হবে? না, বাদর কি অনেক? অনেক বাদর। অসুবিধা ঢুকে যাচ্ছে, বিস্কুটে কোটা নিয়ে গেল মান্তুর মার বাড়ির থেকে। বিস্কুটের কৌটা নিয়ে যাচ্ছে, খাচ্ছে বসে বসে। ও, বিস্কুটের কৌটা নিয়ে গেছে? হ্যাঁ, অনেক বড় কৌটা, একেবারে ভর্তি বিস্কুট ছিল, সব খায় নিচ্ছে। অনেক বাদর আসছে? হ্যাঁ, অনেক, 1-150টা আসছে। তো খুব বাড়ি বাড়িতে এই যে সরস্বতী পুজোর পরে তো এই যে বাড়ি আসছে, ছাদে বসে আছে, ওখানে পূজার সমস্ত ফেলে দিছে, এই যে পাগলাদের বাড়ি, কুল টুল খাচ্ছে। হ্যাঁ, সব কিছু অত্যাচার করে দিচ্ছে একদম। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে 18 দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করা হলো শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দপ্তরে। ফসলের জমিতে সবজির বদলে মরশুমি ফুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.